আমি কে? কে আমি? গভীর রাত্রি, বাইরে প্রবল বর্ষণ, মস্ত হস্তির মতো গর্জন করছে মেঘেরা। বিদ্যুতের আলোকে ক্ষণে ক্ষণে উদ্ভাসিত হয়ে উঠছে চতুর্দিক। বুকের গভীরে কে যেন আর্তকণ্ঠে প্রশ্ন করল, কে আমি? আমি কে? সিদ্ধার্থ, মহারাজ শুদ্ধধন পুত্র কুমার সিদ্ধার্থ। পালঙ্কে দুগ্ধ ফেনভীত কোমল শয্যা, গভীর নিদ্রায় নিদ্রিত ছিল। পাশে নবপরিণীতা পত্নী যশোধারা, ষোড়শীকন্যা, কোমল দেহ বল্লরী, লজ্জাবনতা। এখনো চোখ তুলে চাইতে পারে না মুখের দিকে। মিলন মুহূর্তে লজ্জায় কুকড়ে ওঠে, ব্যথায় কাতর হয়, ওষ্ঠসুথা পানে বাধার সৃষ্টি করে। লজ্জা লজ্জা, দুরন্ত লজ্জায় আড়ষ্ট সে। কাম কি হিতাহিত জ্ঞানশূন্য করে? কাম কি নিষ্ঠুর করে তোলে? কাম কি পশুত্বে পরিণত হয়? চিন্তা করল সে। উন্মত্ত নিষ্ঠুর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল সে। যশোধারার নগ্ন শরীরটাকে দলিত পিষ্ট করেছে। এক ক্ষুধার্ত পশুতে রূপান্তরিত হয়েছিল সে। ওর ভয়ার্ত দৃষ্টি, পাংশু মুখমণ্ডল, অস্ফুট আর্তনাদ চেতনা সঞ্চার করতে পারেনি। যেন অন্ধ ক্রমশ মত্ত হয়ে উঠেছে। লুণ্ঠনের নেশায় দুর্বার, পরিতৃপ্তির চরম সীমানায় পৌঁছতে চেয়েছে। শেষে ক্লান্তি, অবসাদ, অতৃপ্তি, নিদ্রামগ্ন হয়েছে। এখন নিদ্রা থেকে জেগে উঠল সে। বৃষ্টি শুরু হয়েছে, মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি। কক্ষের আলোকবর্তিকা নিভে গেছে। শীতল বাতাস প্রবেশ করছে গবাক্ষ পথে। শয্যায় কুকড়ে আছে পত্নী যশোধারা। স্খলিত বসন, বড় অসহায় ভঙ্গি। কষ্ট হল। কে আমি? আমি কে? এক নিষ্ঠুর দৈত্য, অত্যাচারী, কামার্ত এক নরপিশাচ। কে আমি? আমি উন্মত্ত হয়ে উঠলাম কেন? লালসায়, ভোগের স্পৃহায়। স্বামী স্ত্রীর দৈহিক মিলন তো চিরাচরিত সত্য, সেখানে নিষ্ঠুরতা কেন? কেন? যশোধারা, যশোধারা, জাগো যশোধারা, আমাকে ক্ষমা করো। যশোধারা, আমাকে তুমি ভুল বুঝো না। যশোধারা, আমি অন্যায় করেছি। কাতর আর্তনাদ করে উঠল কণ্ঠ। ধীরে ধীরে চোখ মেলল যশোধারা। বিস্মিত, স্তব্ধ, উঠে বসল সে। যশোধারা, আমি ভুল করেছি। আমার মধ্যে কামার্ত পশুটা জেগে উঠেছিল। আমি তোমাকে যন্ত্রণায় বিদ্ধ করেছি। যশোধারা, আমাকে ভুল বুঝো না, ক্ষমা করো। কুমার। যশোধারার বিস্মিত কণ্ঠস্বর। শোনো যশোধারা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। কেন যে নিষ্ঠুর হয়ে উঠলাম, কেন যে? যশোধারা বলল, কুমার। তুমি আমাকে বিশ্বাস করো যশোধারা, আমি এক উন্মত্ত। শান্ত হন কুমার। কুমার, আপনি শান্ত হন। যশোধারা, তোমার কষ্ট, যন্ত্রণা, প্রতিপত্নীর সম্পর্ক। কথাটা শেষ করতে পারল না সে। বিদ্যুতের আলোয় যশোধারার মুখের হাসি দেখল কি। বিস্ময় ভরা কণ্ঠে বলল, এ কি যশোধারা, তুমি হাসছ? এবার সত্যি হেসে ফেলল যশোধারা। স্বামীর বুকে মাথা রাখল। মৃদু কণ্ঠে বলল, কুমার, আপনি অযথা চিন্তা করছেন। অযথা চিন্তা? কি বলছো তুমি? উন্মত্তভাবে আমি যে? বাধা দিল যশোধারা। লজ্জা জড়ানো গলায় বলল, বেশ করেছেন। বেশ করেছি? তুমি বলছো? মৃদু লজ্জা জড়ানো গলায় যশোধারা বলল, আমার মন থেকে মিথ্যা ধারণাটা দূর হল। মিথ্যা ধারণা? অবাক দৃষ্টিতে যশোধারার মুখের দিকে একটু চেয়ে থেকে আস্তে আস্তে বলল, আমার সম্পর্কে কি ধারণা তুমি মনে পোষণ করেছিলে যশোধারা? লজ্জিত হল যশোধারা। বাইরে অঝোর বর্ষণ, মেঘের গর্জন, গবাক্ষ পথে শীতল বাতাস কক্ষে আসছে। শিহরণ জাগল শরীরে। সিদ্ধার্থ জানতে চাইল, কি হলো যশোধারা? বাইরে প্রবল বর্ষণ হচ্ছে। যশোধারা বলল, বাতাস বড্ড শীতল। বুঝতে পারল সিদ্ধার্থ। গবাক্ষ দ্বার রুদ্ধ করল, প্রজ্বলিত করল আলোকবর্তিকা। কক্ষ মৃদু আলোয় আলোকিত হল। পত্নীকে দেখল সে। দেখে মুগ্ধ হয়। এত রূপ, অবিশ্বাস্য, আকর্ষণীয় দেহসৌষ্ঠব। দেখা হয়েছিল শাক্য বংশীয়দের মিলন উৎসবে। উৎসবের স্থল থেকে দূরে নির্জনে উদ্যানের শেষ প্রান্তে চলে গিয়েছিল সে। উৎসবে আত্মীয় বন্ধু সমাগম তার ভালোই লেগেছে। পরিচিত জনের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে। কিন্তু সিদ্ধার্থ কোলাহলে মেতে উঠতে পারেনি। একটু নির্জনতার সন্ধানে কিছুক্ষণের জন্য দূরে সরে গিয়েছিল। নিজের মুখোমুখি হয়েছিল। উৎসবে সেই সাক্ষ্যকন্যার দেখা সে পায়নি, অথচ ব্রাহ্মণ পুরোহিত সেই কন্যার সন্ধান এনেছিলেন। যৌবন তার ধর্ম পালন করে। বাল্য কৈশোরের সন্ধিক্ষণে উন্মনা হয়েছে মন।
আসক্তি অনুভব করেছে, কষ্টে নিজেকে সংযত রেখেছে, প্রলোভনের হাতছানি উপেক্ষা করেছে সংযমে দৃঢ় থেকে। জীবনের দ্বার পরিগ্রহ করবে না এরকম চিন্তা সে করেনি। এক নারীর অধিকারী হওয়া কি শুধুমাত্র দৈহিক ক্ষুধা নিবৃত্তির জন্যে? চিন্তা করেছে দিনের পর দিন। অবশেষে প্রার্থিত কন্যার বর্ণনা লিপিবদ্ধ করে পাঠিয়েছিল পিতার কাছে। শুধু রূপ নয়, গুণও তার কাম্য। সাক্ষ্যকন্যা যশোধারা। বৃদ্ধ ব্রাহ্মণ শুনিয়েছেন সে নাম, কন্যা যশোধারা। উৎসব প্রাঙ্গণে দেখতে পাইনি সেই কন্যাকে। সাক্ষ্যকন্যাদের কলকণ্ঠে অতিষ্ঠ হয়েছে সে। তাকে দেখে কুমারী কন্যার দল উন্মুখ হয়েছে। হাস্যে লাস্যে দৃষ্টি আকর্ষণ করেছে বারবার। না, তাদের প্রতি বিরূপ হয়নি সে। কপিল বস্তুরাজ শুদ্ধধন পুত্রের দৃষ্টি আকর্ষণের প্রয়াসকে নিন্দনীয় মনে করেননি, কিন্তু সেই কন্যার জন্য উন্মুখ হয়েছে সে। কোথায় সে? যশোধারা যার নাম, সে কি উৎসবে আসেনি? উদ্যান প্রান্তে নির্জনতায় একাকী চিন্তা করেছে। ভাই আনন্দ উৎসবে অনুপস্থিত। সে থাকলে যশোধারা সন্ধান করতে পারত। সকলের মধ্যে মিশে যাবার সহজাত ক্ষমতা তার রয়েছে। আনন্দ নেই। পিতা মর্মবেদনায় কাতর। তিনি তাকে গৃহী দেখতে চান। আশঙ্কায় দিন কাটে তার। তার করগোষ্ঠীতে গৃহত্যাগের সম্ভাবনা আছে। গৃহত্যাগ চিন্তা করেছে সে। ত্যাগের চিন্তা কোনোদিনই মনে স্থান পায়নি। কেনই বা সর্বস্ব ত্যাগ করে যাবে? কোন প্রত্যাশায়? মনে তার জ্ঞান পিপাসা প্রবল। জ্ঞানের আলোয় আলোকিত হতে চায়। বেদধ্বনি তার মনকে নিয়ে যায় সুদূর অতীতে, সাম্যের জায়গায়। সংগচ্ছধং সংবদদ্ধং সংযমাংসি জানতাম দেবাভাগং যথা পূর্ব সংজানানা উপাসাতে সমানিত আকুতি সমানা হৃদয়ানি বা সমানমস্ত যো মন যথাব সুখ হাসতি। সাম্য কোথায় সাম্য? ভেদ বিভেদ দিনে দিনে বড় প্রকট রূপ ধারণ করছে। হিংসার প্রকাশ ঘটছে। একাকী থাকে, থাকে নিজের মতো, কিন্তু বধির হতে নয়। বিলাসিতায় মগ্ন হয়নি। ঐশ্বর্যের মোহে অন্ধ হয়নি দুচোখ। অনেক কিছুই দেখে, চিন্তা করে, শোনে। মানুষের দারিদ্র্যে ব্যথিত হয় মন। একত্বতার বড় অভাব। শুধু অনাহার নয়, শিক্ষার আলোকহীন মানুষের জীবন। পরশ একদিন বলেছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় ভিন্ন সকলেই তো অন্ধকারে। বৈশ্যরা পরশের মুখের দিকে অবাক চোখে চেয়েছে সিদ্ধার্থ। পরশ এমন কথা কখনো বলে না। একটু চিন্তা করে পরশ বলেছে, তারা তো তুলাদণ্ড ভিন্ন আর কিছুর সঙ্গে পরিচিত হতে ভয় পায়, আর শূদ্ররা দাসত্ব বিলাসী। পরশের কথায় হাসি পেয়েছে, দুঃখবোধ হয়েছে। বিবাহের পক্ষকাল উত্তীর্ণ হয়ে গেছে। পরশের এখন কোনো কাজ নেই। সে কোথায় কি করে জানা যায় না। মনে মনে লজ্জিত হল। পরশের সন্ধান নেওয়া হয়নি। অন্তঃপুরের মধ্যে আবদ্ধ হয়ে আছে। বাইরের জগৎটা কোনোদিন তার কাছে বিস্তৃত নয় সত্য, কিন্তু এ যেন একটা নতুন জগৎ। এই জগৎটার রূপ, রস, গন্ধ, সৌন্দর্য সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার। দিন কাটে আনন্দ উচ্ছ্বাসে, কৌতুক, হাস্য পরিহাসে, নবরা পত্নীর উষ্ণ সান্নিধ্যে। কয়েকদিন পূর্বে সূর্যোদয়ের আগে ঘুম ভেঙেছিল। যশোধারা বুকের কাছে গভীর নিদ্রামগ্ন। সুজাতের কথা মনে পড়েছে। অশ্বপালের দৈহিত্র বালক জয়কে মনে পড়েছে। মনে হয়েছিল একবার যায়, সুজাতকে নিয়ে একটু বাইরে ঘুরে আসে। কুমার, কি হলো যশোধারা? কোথায় যাচ্ছেন আপনি কুমার? যাচ্ছি। হাসি মুখে তার দিকে চেয়েছে সে। বলেছে, তুমি তো নিদ্রামগ্ন ছিলে যশোধারা। ছিলাম, স্বীকার করেছে যশোধারা। সদ্য প্রস্ফুটিত চম্পকের মতো মুখমণ্ডল। তাহলে কেমন করে জানতে পারলে? লজ্জিত কণ্ঠে যশোধারা বলেছে, আমার মনে হলো, কি জানি, কোথায় যাচ্ছেন আপনি কুমার? সিদ্ধার্থ বলল, অনেক দিন প্রভাতের সূর্যোদয় দেখিনি যশোধারা। অনেকদিন পরে সুজাতের কথা মনে পড়ল। সুজাতের আরোহী হয়ে কতদিন নগরীর পথ পরিক্রমা করেছি। না না, যেন আর্তকণ্ঠস্বর যশোধারার। বিস্মিত হয়েছে, প্রশ্ন করেছে, না বলছো কেন যশোধারা? লজ্জিত হয়েছে যশোধারা। মৃদু কণ্ঠে বলেছে, আমার ভয় করছে কুমার। ভয়? কিসের ভয়? এখনো যে অন্ধকার দূর হয়নি। সূর্যোদয়েরও এখন অনেক বিলম্ব আছে। বাইরে যাবেন না আপনি। নির্জন পথে বিপদ ঘটতে পারে। আগে সূর্যোদয় হোক। হাসি মুখে ওর দিকে চেয়েছে, কাতর দুই চোখ। বলেছে, তুমি দুর্ঘটনার আশঙ্কা করছো?
মাথা নেড়ে যশোধারা বলেছে, অন্ধকারকে আমার বড় ভয় হয়। মনে হয়। কি মনে হয় তোমার যশোধারা? মনে হয়। কথাটা শেষ করতে পারিনি। লজ্জায় মুখ ঢেকেছে দুহাতে। ওকে নিবিড় বন্ধনে আবদ্ধ করে ডেকেছে, যশোধারা বলো। না, তোমার আশঙ্কা আমি যদি হারিয়ে যাই, তাই না? যশোধারা কথা বলেনি। থরথর করে কেঁপেছে পাখির পালকের মতো হালকা শরীরটা। অথচ উৎসবের দিন উদ্যান সীমান্তে নির্জনতায় অপরূপা কন্যাটিকে একাকিনী দেখে বিস্মিত হয়েছিল সে। কৌতূহল জেগেছিল মনে। গোধূলির রক্তরাগে রাঙা আকাশ, পাখিদের কলকাকুলি মুগ্ধ চোখে সেদিন দেখেছিল। অথচ যশোধারার মধ্যে সেদিন সংকোচ ছিল না, অন্তরের অন্তঃস্থলে আলোড়ন সৃষ্টি করেছিল। মন বলেছে, এই কন্যাই হবে যশোধারা, যার প্রতীক্ষায় অধীর আগ্রহে পথ চেয়েছিল। যশোধারা নমনি সাক্ষ্য কন্যাটি পৌঁছায়নি উৎসবের স্থলে, নির্জনে চলে এসেছে। এসেছে যশোধারা। না, সেদিন যশোধারা নয়, গোপা, সাক্ষ্য কন্যা গোপা। নিজের পরিচয় দিয়েছে সে নিজেকে গৌতম নামে। সিদ্ধার্থ নয়, মাতৃশ্বসা গৌতমীর স্নেহের গৌতম। তারপরের দিনগুলি আত্মপ্রকাশের দিন। জনশ্রুতির ভিত্তিতে দণ্ডপাণি সাক্ষ্যের কন্যাদানে অস্বীকার। কোনো দিনই চায়নি জনসমক্ষে নিজের কৃতিত্ব জানাতে। বাধ্য হয়েছিল। পিতার অসম্মান মেনে নিতে পারেনি। দণ্ডপাণি সাক্ষ্য পিতার কাছে মার্জনা ভিক্ষা করেছিলেন। উৎসব সজ্জায় সজ্জিত হয়েছিল নগরী। প্রজারা আনন্দিত। সমাধা হয়েছে বিবাহ। নববধূকে নিয়ে অন্তঃপুরে সে প্রবেশ করেছে। জননী স্মৃতি চিহ্ন সর্বত্র। জ্ঞানলাভের পর কপিলা বুড়ির সঙ্গে এসেছে কখনো। কপিলা বুড়ি তাকে চারিদিক দেখাত। জননী মায়া এখানে প্রতিদিন প্রভাতে কবুতরদের গোধূম আহার করাতেন। ছোট্ট উদ্যানটিতে ছিল কটি পোষা হরিণ। টিয়ার দল ফলাহারের জন্য হানা দিত। এক ঝাঁক বিচিত্রা বর্ণের মিন ছিল ছোট্ট জলাধারটিতে। অপরাহ্নের মৃদু আলোয় জীর্ণ ঝুলাটিতে মহারানী বসতেন। এক বৃদ্ধ মহাকপি ছিল। সারাদিন দেখা যেত না তাকে, কিন্তু অপরাহ্নে মায়া গিয়ে ঝুলায় বসলেই কোথা থেকে চলে আসত সে। বিশাল শরীর তার। তাকে দেখে দাসীরা ভয়ে জড়সড়। মায়া হাসি মুখে কথা বলতো তার সঙ্গে, মাথায় হাত বুলিয়ে দিত। সে কয়েকবার মায়াকে দোল দিয়ে উধাও হয়ে যেত। কপিলা বলতো, শুনলে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সত্য। কতদিন এ দৃশ্য দেখেছি তার ইয়ত্তা নেই। বনের কত নাম না জানা পাখি যে আসত প্রতিদিন। মৃত্যুর পর দীর্ঘদিনের জন্য পরিত্যক্ত হয়েছিল রানী মায়ার অন্তঃপুর। আবার নতুন রূপে সজ্জিত করা হয়েছে। ছোট্ট উদ্যানটি, পাহাড়, কৃত্রিম ঝর্ণা, একটি বনভূমি। দুটি হরিণ শাবককে আনা হয়েছে। রচিত হয়েছে পুষ্পোদ্যান। জলাধারে মিনেরা খেলা করছে। বৃক্ষকাণ্ডে বাঁধা হয়েছে নতুন ঝুলা। সবুজের আস্তরণ। তৈরি হয়েছে বসার আসন। সৃষ্টি করা হয়েছে এক নতুন জগৎ। জীবনের প্রথম রাত্রি। নবপরিণীতা এক ষোড়শী কন্যা। সুন্দরী, আকর্ষণীয়, কিন্তু সহজ হতে পারেনি সে। লজ্জা সংকোচ নয়, কি যেন হয়েছিল তার, কিছু বুঝতে পারেনি। বহুক্ষণ পরে রাত্রি গভীর হচ্ছে। প্রথম কথা বলেছে যশোধারা। মৃদুকণ্ঠে ডেকেছে, কুমার। সে ডাকে ওর দিকে চেয়েছে সে। যশোধারা বলেছে, আমি অনুতপ্তা কুমার। কেন? আমার পিতার জন্যে। কেন? জনশ্রুতি তাকে বিভ্রান্ত করেছিল। তিনি আমাকে বলেছেন। কি বলেছেন তিনি তোমাকে যশোধারা? তিনি বলেছেন, মৃদুকণ্ঠে জানতে চেয়েছে, আপনি কি আমার উপর বিরূপ হয়েছেন কুমার? সিদ্ধার্থ বলল, তোমার উপর? কেন? আপনার মুখমণ্ডল গম্ভীর, ম্লান, বিষণ্ণ। একটু নীরব থেকেছে যশোধারা। মৃদুকণ্ঠে প্রশ্ন করেছে, আপনি কি এ বিবাহে খুশি নন? সিদ্ধার্থ বলেছে, অর্থ? যশোধারা বলল, আপনি কোনো সুন্দরী সাক্ষ্যকন্যার পানি গ্রহণ করতে পারতেন। হেসে বলল সিদ্ধার্থ, নিজেকে কি তুমি সুন্দরী মনে করো না? কুমার, আমার চেয়ে শতগুণে সুন্দরী কত সাক্ষ্যকন্যা আছে, আমি উৎসবে দেখেছি। সিদ্ধার্থ বলল, আমিও দেখেছি। সেটাই, তাদের একজনকে বিবাহ করলে নিশ্চয়ই খুশি হতেন আপনি। যশোধারার মুখের দিকে চেয়েছে। কৃত্রিম গাম্ভীর্যে প্রশ্ন করেছে, একটা প্রশ্ন করব? চোখ তুলে চেয়েই মাথা নত করেছে যশোধারা। যশোধারা, বলুন। আমাকে প্রতিরূপে লাভ করে তুমি কি খুশি? উত্তর দিতে পারেনি যশোধারা। ধীরে ধীরে ওর কাছে গিয়ে দাঁড়িয়েছে। কক্ষের মৃদু আলোকে পত্নীকে দেখেছে বারবার। যশোধারা, যশোধারা,
পত্নী, শুধু পত্নী নয়, নারী রত্ন, কুমার সিদ্ধার্থের নর্ম সহচরী। যশোধারার মনে ভিন্ন ধারণা ছিল। কি সেই ধারণা? চিন্তা করল সিদ্ধার্থ। ওকে দেখল। কক্ষের মৃদু আলোকে আলুলায়িত কুন্তলা যশোধারা যেন রহস্যময়ী। ওর শরীরের রেখায় রেখায় বিস্ময়, ক্ষীণকটি, গুরু নিতম্বনী, শূন্যত দৃঢ় বক্ষযুগল, মৃণাল বাহুদয়, ওষ্ঠদয় ঈষৎ স্থূল, সুন্দর দন্তপংক্তি, শঙ্খগ্রীবা, অপূর্ব সুন্দর চক্ষুদয়, নীলাভ চক্ষুমণি, ভ্রুদয় যেন কোনো অজ্ঞাত শিল্পীর তুলিকায় আঁকা, দেখে মুগ্ধ হতে হয়। সর্বাঙ্গে লক্ষ্মীশ্রী। কিন্তু কি ধারণা ছিল ওর মনে? গাঢ় কণ্ঠে সে ডাকল যশোধারাকে। যশোধারা চোখ তুলে চাইল। যশোধারা, সত্য বলো, আমার সম্পর্কে কিরূপ বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল তোমার মনে? কুমার, কাঁপল যশোধারার কণ্ঠস্বর। আমি জানতে আগ্রহী যশোধারা, বলো। লজ্জিতা হল যশোধারা, একটু শঙ্কিতা। সামান্য নীরবতার পর মৃদু কণ্ঠে বলল, কুমার, সে ধারণার অবলুপ্তি ঘটেছে মন থেকে। কিন্তু কি সেই ধারণা যশোধারা? অস্ফুট কণ্ঠে বলল যশোধারা, আমি বলতে পারবো না। ওর দিকে চাইল সিদ্ধার্থ। ওকে দেখল। নিদ্রার পরও ক্লান্ত দেখাচ্ছে, আকর্ষণীয়। ইচ্ছা হল না। নিজেকে সংযত করল সিদ্ধার্থ। মৃদু কণ্ঠে বলল, তাহলে থাক যশোধারা, বলো না। কাতর কণ্ঠে যশোধারা বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না। ভুল বুঝব কেন? বরং আমি ভুল করেছি। আমার মধ্যে এক ক্ষুধার্ত পশু জেগে উঠেছিল। আমি তোমার শরীরটাকে দলিত পিষ্ট করেছি। বেদনায় নীল বর্ণ ধারণ করেছিল তোমার সুগৌর মুখমণ্ডল। আহ কুমার, যেন আর্তনাদ করে উঠল যশোধারা। কি হলো যশোধারা? আপনি চুপ করুন কুমার। আজকে আপনি আমার ভুল ধারণার নিবৃত্তি ঘটিয়েছেন। স্তব্ধ বিস্ময়ে যশোধারার মুখের দিকে চেয়ে রইল সিদ্ধার্থ। সত্য বলছি কুমার। সত্য বলছ? বিস্ময়ে পত্নীর মুখের দিকে চেয়ে রইল সে। মৃদু কণ্ঠে যশোধারা বলল, কত যে মিথ্যা প্রচার হয়েছে আপনার সম্পর্কে, কত কথা শুনেছি। আপনি সাধুসঙ্গ করেন, বেদপাঠ শ্রবণ, ধর্মালোচনা, জপ, ধ্যান, এমনকি নারী মুখ পর্যন্ত দর্শন করেন না। একাহারী সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করবেন, সাধনা করতে চলে যাবেন হিমালয়ে, আরও কত কথা শুনেছে সিদ্ধার্থ। বাইরে প্রলয় বর্ষণ, জনশ্রুতি কি সম্পূর্ণ মিথ্যা? তার আচরণে শুধুমাত্র পিতা নন, অনেকেই চিন্তিত হয়েছিলেন। সব বিষয়ে তার আসক্তিহীনতা, রাজকর্মে অনীহা, মৃগয়ায় অনাসক্তি, ক্ষেত্রধর্ম পালন কি শুধু নিষ্ঠুরতায়? বনের পশুদের হত্যা করে লাভ কি? হত্যায় আনন্দ লাভ তো অমানবিকতা। মনের কথা প্রকাশ করেছে কয়েকবার, পরে নীরব থেকেছে, নিজস্ব জগৎ সৃষ্টি করে নিয়েছে। সুললিত কণ্ঠে ব্রাহ্মণদের বেদপাঠ আকর্ষণ করে, কিন্তু যজ্ঞ ইত্যাদি তার ভালো লাগে না। ধর্মচারণে বহিঃপ্রকাশ মেনে নিতে পারে না। তেমনি নারীর প্রতি আসক্তি পরিহার করেছে, প্রতি পদক্ষেপে সতর্ক থেকেছে। নারীর প্রতি ঘৃণা নয়, শ্রদ্ধা তার মনে। নারীকে সম্মান করে। নারীর অসহায়তা কষ্ট দেয়। সমাজে সংসারে নারী বঞ্চিতা। নারী যেন শুধুমাত্র ভোগের সামগ্রী। পুরুষের কামনা নিবৃত্তির জন্যই যেন তার জন্ম। অনেক অশালীন দৃশ্য প্রত্যক্ষ করেছে, অন্যায় বলপ্রয়োগের, দেখেছে ধর্ষিতা হতে। কুমার, মৃদু কণ্ঠে ডাকল যশোধারা। কি চিন্তা করছেন কুমার? যশোধারার মস্তকে স্পর্শ করে মৃদু কণ্ঠে সিদ্ধার্থ বলল, চিন্তার কি শেষ আছে যশোধারা? আপনার মুখ ম্লান কেন কুমার? ম্লান না যশোধারা, বিশ্বাস করো। আপনি কি আমার উপর রাগ করেছেন? কেন রাগ কেন? তুমি তো আমার সঙ্গে কোনো অন্যায় ব্যবহার করনি। একটু নীরব রইল সে। পত্নীকে দেখল, বলল, যশোধারা, আমার মনটা মাঝে মধ্যে উদাস বিষণ্ণ হয়ে ওঠে। তুমি চিন্তা করো না। শোনো যশোধারা, তোমার আমার সম্পর্ক শুধুমাত্র দৈহিক নয়, আত্মিকও। শুধু ভালোবাসা নয়, উভয়ের মধ্যে সখ্যতা গড়ে ওঠা প্রয়োজন। আমি তোমায় ভালোবাসি যশোধারা। জীবনে তুমি আমার প্রথম নারী। আমি যেন তোমাকে সম্মান করতে পারি। অবাক বিস্ময় ভরা দৃষ্টিতে কুমারের দিকে চেয়ে রইল যশোধারা। কুমার সিদ্ধার্থের বিবাহের পর মহারাজ শুদ্ধোধন নিশ্চিন্ত। এখন তিনি রাজকার্যে মনোনিবেশ করতে পারছেন। রাজ্যে কোনো অশান্তি নেই, কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে মাত্র, তাই তার মনে হয়। তবে উন্নয়ন একরকম স্তব্ধই। রাজকোষ অর্থশূন্য না হলেও আগের মতো পূর্ণ নয়।
প্রজাদের জীবনের মান খুব একটা উন্নত হয়নি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটেছে, চৌর্যবৃত্তি প্রকট হচ্ছে। দণ্ড পালনে কঠোর হবার নির্দেশ দিয়েছেন তিনি। পুত্র নন্দ খুবই কঠোর প্রকৃতির। অন্যায়কারীর প্রতি তার মনে দয়া মায়ার কোনো স্থান নেই। একদিন বলেছে, পিতা যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে পারি। পুত্র নন্দের দিকে তিনি চেয়েছেন। 20 বর্ষীয় তরুণ, কুমার সিদ্ধার্থের মতো সুন্দর নয়, তবে বলিষ্ঠ, কিছু মাত্রা স্থূল গড়ন, তার নিজেরই প্রতিচ্ছবি যেন। সিদ্ধার্থের বিবাহের পূর্বেই পুত্র নন্দের বিবাহ কার্য সমাধা করেছেন তিনি। 2 পুত্র সন্তানের জনক নন্দ। পত্নী প্রজাপতির ইচ্ছা পুত্রের আরও একটি বিবাহ দেন। সিদ্ধার্থের কোনো সন্তান এখনও জন্মগ্রহণ করেনি। একবার শুনেছিলেন পুত্রবধূ গর্ভবতী হয়েছে, কিন্তু সামান্য দিনের মধ্যেই তার সে ভুল ভেঙেছিল। পুত্রবধূ আদৌ গর্ভবতী হয়নি, তার কাছে ভুল সংবাদ এসেছিল। তবে তা 2 বৎসর পূর্বের ঘটনা। কুমার সিদ্ধান্ত রাজকার্য সম্পর্কে আগের মতোই উদাসীন। তিনিও তাকে একরকম অব্যাহতি দিয়েছেন, কোনো কোনো প্রয়োজনে আলোচনা করেন। নন্দ রাজকার্যে দিন দিন পারদর্শী হয়ে উঠছে। তিনি তার অনুমতি প্রার্থনায় বলেছেন, বলো নন্দ। নন্দ বলেছে, পিতা রাজ্যের শৃঙ্খলার অবনতি ঘটছে দিন দিন। অস্বীকার করতে পারেননি তিনি পুত্রের অভিযোগ। অনেক আমাত্যই অতিবৃদ্ধ হয়ে পড়েছেন, কর্মক্ষমতা হ্রাস পেয়েছে তাদের। শুদ্ধোধন বললেন, সেটাই তো স্বাভাবিক পুত্র, মানুষ বৃদ্ধ হলে কর্মক্ষমতা হ্রাস পাবেই, আমিও তো বৃদ্ধ হচ্ছি। আপনার কথা স্বতন্ত্র পিতা। কেন স্বতন্ত্র কেন? প্রসন্নভাবেই তিনি বলেছেন, পূর্বে এই জন্যই তো বানপ্রস্থ গমনের রীতি ছিল। নন্দ বলেছে, কিন্তু এখনও আপনি কর্মক্ষম, কিন্তু অতি বৃদ্ধ আমাত্মরা অকর্মণ্য হয়ে পড়ছেন। সকলে কি অকর্মণ্য নন্দ? আমি সকলের কথা বলছি না পিতা, যারা অকর্মণ্য হয়ে পড়েছেন তাদের বিদায় দেয়া উচিত বলে আমার মনে হয়। পুত্রের মুখের দিকে চেয়েছেন তিনি। একটু ইতস্তত করে নন্দ বলেছে, আর আমাদের আত্মীয় পরিজনের আচরণও সন্তোষজনক নয়। তিনি জানেন এটাই স্বাভাবিক বলে মনে করেন, তাই শুদ্ধোধন বলেছেন, আমি জানি। সব জেনেও আপনি তাদের রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন। পুত্রের অভিযোগ সত্য, তিনি এসব শুনে নীরব থেকেছেন। পিতা রাজ্যে দিন দিন অপরাধের সংখ্যা বাড়ছে। গুরু পাপে লঘুদণ্ড লাভ করছে অপরাধীরা, ফলে তারা দিন দিন দুঃসাহসী উঠছে। সামান্য নীরবতার পর নন্দ বলেছে, আমার মনে হয় অপরাধের শাস্তি আরও কঠোর হওয়া উচিত, যাতে অপরাধীরা ভীত হবে, অপরাধ করতে সাহসী হবে না তারা। পুত্রকে দেখেছেন তিনি। নন্দর কোনো অভিযোগই মিথ্যা নয়। নন্দ বলেছে, অপরাধীর শাস্তি শুধুমাত্র বেত্রাঘাত বা কিছুদের জন্য বন্দিশালায় পাঠানো নয়, আপনার উচিত আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা। শান্ত কণ্ঠে তিনি জানতে চেয়েছেন, তেমন কোনো শাস্তির কথা কি তুমি চিন্তা করেছ? হ্যাঁ পিতা, চিন্তা করেছি। চৌর্যবৃত্তির শাস্তি হওয়া উচিত নাসিকা এবং কর্ণচ্ছেদন। এ শাস্তি আগেই ঘোষিত হবে। ধরা পড়লে নাসিকা কর্ণচ্ছেদন করা হবে অপরাধীর। এ শাস্তির ফলে নিশ্চয়ই মৃত্যু ঘটবে না, কিন্তু সমস্ত জীবনের মতো অপরাধী সমাজে চিহ্নিত হয়ে থাকবে। অপরাধ প্রবণতা কমবে অপরাধীর মধ্যে। কথা শুনে শিহরিত হয়েছিলেন শুদ্ধোধন, একটুও কথা বলতে পারেননি। কুমারনন্দ তার নিত্য নতুন পরিকল্পনার কথা সখা এবং বয়স্যদের কাছে বলতে ভালোবাসে। বয়স্যরা তার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে প্রশংসা করে। কপিলবস্তুর আয়তন খুব বড় নয়, ছোট, খুবই ছোট্ট একটি রাজ্য। কাশীকৌশলের চেয়েও আয়তনে সে কম। কৃষিভূমি জনসংখ্যায় তুলনায় কমই। সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে বণিকরা কপিলবস্তুতে বাণিজ্য করতে আসেন। কপিলবস্তুর বণিকেরাও বাণিজ্য বিস্তার নিয়ে অন্যান্য রাজ্যে বাণিজ্য করতে যান। কপিলবস্তুতে বণিকদের আর্থিক অবস্থাই সবচেয়ে ভালো। বণিকদের উপর রাজ্যের কোনো নিয়ন্ত্রণ নেই। বণিকরা তাদের ইচ্ছে মতো চলেন, কৃত্রিম অভাব সৃষ্টিও করেন। এ বিষয়েও পিতার সঙ্গে কথা বলেছে সে। পিতা তাকে আশ্বস্ত করেন মাত্র। নন্দের ইচ্ছা রাজ্যের আয়তন বৃদ্ধি করে। শুনে বয়স্যরা জানতে চায়, তা কেমন করে সম্ভব কুমার? নন্দ বলে, জগতে অসম্ভব বলে তো কিছু নেই। তাহলে তো পররাজ্য আক্রমণ করতে হয় কুমার। হ্যাঁ অবশ্যই, নন্দ বলে। কুমার নন্দ যোগ করেছে, পররাজ্য আক্রমণ তো নিন্দনীয় নয়, বীরভোগ্যা বসুন্ধরা। বয়স্য বলেছে, কুমার যুদ্ধ মানে তো রক্তপাত, মৃত্যু, ধ্বংস। নন্দ বলেছে, তাই তো জানি,
মুখে ব্যঙ্গের হাসি ফুটেছে। করুণার দৃষ্টিতে বয়স্যের মুখের দিকে চেয়েছে। বলেছে, ক্ষত্রিয়ের তরবারি কি শুধু শোভা বর্ধনের জন্যে? না, তা নয়, রাজ্য রক্ষার জন্যেও। হ্যাঁ, রাজ্য জয়ের জন্যেও। বুঝলে, আমার স্বপ্ন একের পর এক রাজ্য জয় করা, শাক্য বংশের বিজয় পতাকা উড্ডীন করা। আমার দুঃখ কি জানো, আজ পর্যন্ত শাক্য বংশ কোনো রাজ্য জয় করেনি। আমাত্য বলল, কিন্তু মহারাজ করকগণ্ডকের সময় বহুশত্রু আক্রমণ থেকে শাক্য বীরেরা রাজ্যকে রক্ষা করেছিলেন। নন্দ বলল, তা অবশ্য করেছিলেন, মাত্র একবারই, আর যুদ্ধের দামামতো সেদিন বাজেনি। কুমার, আপনি কি যুদ্ধ চান? যুদ্ধ চাই এ কথা বলছি না, তবে ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছি। মৃগয় ভিন্ন রক্ত কি বস্তু জানি না, সেই জন্য যুদ্ধের কথা মনে হয়। বহিঃশত্রুর আক্রমণ কোনোদিন ঘটবে কিনা কে বলতে পারে। জীবনটা উত্তেজনাহীন। সামরিক সচিব খুবই শান্তিপ্রিয়। সীমান্তের রাজ্যগুলি সবসময় মৈত্রী রক্ষা করে চলে, এ আমার ভালো লাগে না। তাহলে কি করবেন আপনি? চিন্তিতভাবে নন্দ বলেছে, আমার কিছুই করার নেই। কুমার নন্দ, রাজকুমার, আর যুবরাজ সিদ্ধার্থ। মহারাজ শুদ্ধোধনের পর কপিল বস্তু সিংহাসনে বসবে সিদ্ধার্থ। অগ্রজের প্রতি খুব একটা প্রসন্ন নয় নন্দ। অমন শান্ত সমাহিত মানুষ সে দেখেনি। সংযত বাক, মৃদুভাষী, মুখমণ্ডলে সবসময় প্রসন্নতা বিরাজ করছে। রাজ্যের দুষ্কৃতিকারীদের সম্পর্কে কঠোর শাস্তি বিধানের কথা পিতাকে বলেও কোনো ফল হয়নি। জনশ্রুতি আছে, মগধে অপরাধীদের কঠোর শাস্তি দেয়া হয়। সেখানে প্রাণদণ্ড, নাসিকা, কর্ণচ্ছেদন, আরও নানাবিধ শাস্তি। কপিল বস্তু যেন অপরাধীদের স্বর্গরাজ্য। হত্যার অপরাধের অপরাধীও আত্মপক্ষ সমর্থনের এখানে সুযোগ লাভ করে। অগ্রজের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে নন্দর। সৌজন্য বিনিময় হয়। নন্দ একদিন বলেছে, কপিল বস্তুতে অপরাধীর মাত্রা তো দিন দিন বাড়ছে। সিদ্ধার্থ বলেছে, অপরাধীর সংখ্যাও বাড়ছে নিশ্চয়ই। হ্যাঁ, তা তো বাড়ছেই। এ তো যথেষ্ট চিন্তার কারণ। নন্দ বলল, সে কথা আমি পিতাকে বলেছিলাম, কিন্তু আমার প্রস্তাব তিনি গ্রহণ করেননি। অগ্রজ সিদ্ধার্থ সামান্য নীরব থেকে বলেছে, তোমার প্রস্তাবটা খুবই নিষ্ঠুর। তুমি তো জানো পিতা খুবই কোমল হৃদয়ের ব্যক্তি। নন্দ বলেছে, কিন্তু অপরাধীরা তো কোমল প্রকৃতির নয়, তাদের হৃদয়হীনতায় স্তম্ভিত হতে হয়। তাহলে তাদের প্রতি কঠোরতা অবলম্বন কেন করা হবে না? সিদ্ধার্থ শান্তভাবে বলেছে, তোমার যুক্তি খণ্ডন করা যায় না। অপরাধীর শাস্তি হওয়াই উচিত, কিন্তু সেই সঙ্গে এ কথা আমাদের চিন্তা করতে হবে, কেন সে অপরাধ করল। তুমি এর কারণ কি বলে মনে করো? অগ্রজের কথায় বিস্মিত হয়েছে নন্দ। অগ্রজের অনেক আচার আচরণই তার বোধগম্য হয় না। এত সহজ সরল নিরাসক্ত মানুষ সে দেখেনি। আবার অন্যায়ের প্রতিবাদ করতেও দেখেছে, যদিও ঘটনাটি অনেক দিন পূর্বের। এক বর্ষণক্লান্ত অপরাহ্নে এক অপরিচিত মানুষ বিনা অনুমতিতে প্রাসাদে প্রবেশ করেছিল। দ্বাররক্ষীরা তার প্রবেশ লক্ষ্য করেনি। পরে রক্ষীদের কাছে বিনা অনুমতিতে প্রাসাদে প্রবেশের জন্য সে লাঞ্ছিত হয়। অগ্রজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়, অনাহত ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করে। শুধু একটি ঘটনাই নয়, আরও কিছু ঘটনা প্রত্যক্ষ করেছে সে। অগ্রজ অন্যায়ের প্রতিবাদে সব সময় সোচ্চার, কিন্তু অপরাধী কেন হল সে প্রশ্নের উত্তর সে দিতে পারেনি। অগ্রজ সিদ্ধার্থ বলেছে, অপরাধীদের শাস্তি বিধানের পূর্বে অপরাধীর সৃষ্টি যাতে না হয় তা কিন্তু আমাদের দেখতে হবে। শুনে নন্দ নীরব থেকেছে। পুত্র নন্দ সম্পর্কে চিন্তা করেন মহারাজ শুদ্ধোধন। কিছু মাত্রায় উগ্র প্রকৃতি পুত্রের সব সংবাদই তিনি রাখেন। পুত্র সিদ্ধার্থ গৃহী হয়েছে এখন। পুত্রবধূকে নিয়ে আনন্দে কালাতিপাত করছে। সুখী তিনি। রাজ্যে অশান্তি দেখা দিয়েছে। দারিদ্র কিছু মাত্রায় বেড়েছে। রাজকোষের অবস্থা ভালো নয়। কিছু কিছু ব্যয় সংকোচও তিনি করছেন। রাজস্ব ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। এখন মনে হয় শ্রেষ্ঠীদের কর মকুব করে তিনি ঠিক কাজ করেননি। ভ্রাতা অমৃতধৌন সে সময় বারবার সতর্ক করেছিল তাকে, রাজার কর্তব্য পালন, বণিকের সততা ভিন্ন রাজ্যের উন্নতি হতে পারে না। রাজ্যের শক্তির উৎস প্রজারা। নিরন্ন মানুষ হতশ্রী করে রাজ্যকে। প্রাসাদ সৌধ নয়, রাজ্যের সৌন্দর্যের বিকাশ ঘটায় প্রাণবন্ত মানুষ। বৃক্ষ নয়, পুষ্পই বৃক্ষের শোভাবর্ধন করে। প্রয়োজন বৃক্ষের পরিচর্যা, তবেই প্রস্ফুটিত হবে পুষ্প। অমৃতধৌন চিন্তা করেন, সংবাদ পান সীমান্ত প্রদেশ তার উপস্থিতিতে উন্নত হয়েছে।
বাগমতীর জলধারায় সীমান্ত প্রদেশ শস্য শ্যামলা হয়ে উঠেছে। প্রজাপতি বলেছে, আমার খুবই ইচ্ছা করে একবার সেখানে যাই। যাবে? জানতে চেয়েছেন তিনি। হ্যাঁ, ইচ্ছা হয়, প্রজাপতি বলেছেন। যদি ইচ্ছা হয় যাবার তো কোনো বাধা নেই প্রজাপতি। প্রজাপতি বলল, আপনি কি যাবেন? আমি? চিন্তিত হয়েছেন শুদ্ধোধন। দীর্ঘদিন পূর্বে সীমান্ত প্রদেশে একবারই গিয়েছিলেন তিনি। সীমান্ত প্রদেশের প্রজাদের অবস্থা দেখেছিলেন। তারা বড় দরিদ্র। প্রজাপতি বলেছে, নীরব কেন মহারাজ? পথের দূরত্ব তো কম নয় প্রজাপতি। পত্নীর দিকে তিনি চেয়েছেন। শারীরিক অবস্থার জন্যই সাহস হয় না। সত্যি তাই, মহারাজ শুদ্ধোধন সুস্থই, কিন্তু ইদানিং কিছু কিছু উপসর্গ দেখা দিয়েছে। বৈদ্যরা তার বিশ্রামের নির্দেশ দিয়েছেন। নিদ্রাহীনতাই তার উপসর্গের একমাত্র কারণ। উৎফুল্ল থাকারও পরামর্শ দিয়েছেন তারা। তবু প্রজাপতি বলেছেন, আপনি তো অসুস্থ নন মহারাজ, আপনার মধ্যে তো অসুস্থতার কোনো লক্ষণ নেই। শুদ্ধোধন বলেছেন, আমিও স্বীকার করছি। তাহলে বাধা কোথায় মহারাজ? কোনো বাধা নেই প্রজাপতি। প্রজাপতি বলল, পথ দীর্ঘ, তবে আমরা যাত্রায় বিরতি ঘটিয়ে যাব। শুদ্ধোধন বললেন, খুব ইচ্ছা তোমার যাওয়ার? প্রজাপতি বলল, হ্যাঁ, আর আপনার বিশ্রামেরও প্রয়োজন। প্রজাপতির কথা অস্বীকার করতে পারেননি। আগে লুম্বিনী বনে যেতেন, এখন যান না, ইচ্ছা করে না। বলেছেন, বেশ কয়েকদিন রাজধানীর বাইরে কাটাতে হবে। আমন্ত্রদের সঙ্গে কথা বলে যাত্রার দিন আমি স্থির করব। প্রজাপতি আশা করেছিলেন নিশ্চয়ই। তার অনিচ্ছা ছিল না। সংবাদ এলো শ্বশ্রু মাতা পরলোক গমন করেছেন। সীমান্ত প্রদেশ যাত্রা স্থগিত রাখতে হয়েছিল। মাতামহীর পারলৌকিক ক্রিয়ায় যোগ দিতে কুমার আনন্দ এসেছিল। ভ্রাতুষ্পুত্রদের মধ্যে আনন্দ তার অতি প্রিয়, খুবই প্রাণচঞ্চল। অমৃতধৌন সংবাদ পেয়েছেন পুত্রের কাছে। সীমান্ত প্রদেশে নতুন কর্মযজ্ঞ শুরু করেছে সে। বাগমতীর জলধারায় শস্য শ্যামলা হয়ে উঠেছে অনুর্বর সীমান্ত প্রদেশ। খুব দেখার ইচ্ছা ছিল শুদ্ধোধনের। কনিষ্ঠ ভ্রাতাকেও দেখার ইচ্ছা। সেদিন বোঝেননি, আজ বুঝতে পারেন। আমাত্যদের কথায় বিশ্বাস স্থাপন করা উচিত হয়নি তার। তাকে বিভ্রান্ত করা হয়েছিল। প্রধান আমত্য কেন যে শ্রেষ্ঠীদের স্বার্থরক্ষায় তৎপর হয়েছিলেন আজও বোধগম্য হয়নি। তিনি তার ভুল স্বীকার করেছিলেন, কিন্তু ভুলের সংশোধন হয়নি। আক্ষেপ তার, জীবনে একাধিকবার ভুল করেছেন। রাজ্য পরিচালনায় যতটা কঠোর হওয়া উচিত ছিল হতে পারেননি। পিতামহের মতো দক্ষতার পরিচয় দিতে পারেননি। শাক্য রাজবংশের সকলেই যে আদর্শনিষ্ঠ ছিলেন তা নয়। কিছু কিছু বিপর্যয় দেখা দিয়েছে। নিষ্কণ্টকভাবে সকলেই রাজ্য শাসন করতে পারেননি। বহিঃশত্রুর আক্রমণে রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আত্মকলহ দেখা দিয়েছে বারবার। প্রথা অনুযায়ী জ্যেষ্ঠ পুত্র সিংহাসনের অধিকারী। অন্য পুত্রদের সন্তুষ্ট থাকতে হয়েছে ভূসম্পত্তি ও রাজকর্ম গ্রহণে। তাই শুরু হয়েছে ষড়যন্ত্র। ক্ষমতা দখলের চেষ্টা হয়েছে বেশ কয়েকবার। তবে তিনি ভাগ্যবান। ভ্রাতারা তার সদয়, তাকে সর্ববিষয়ে সহযোগিতা করেছে। কনিষ্ঠ ভ্রাতা অমৃতধৌন তার স্নেহ ভালোবাসার পাত্র। ভুল করেছেন তিনি। অমৃতধৌনের অভিমান হওয়াই স্বাভাবিক। শাশুড়ি মাতা পরলোক গমন করেছেন মধ্য হেমন্তে। এখন শীতের শেষার্ধ। পত্নীকে বলেছেন, সীমান্ত প্রদেশ যাত্রার আয়োজন কি করা হবে? প্রজাপতি যেন তার কথা বুঝতে পারেননি, মুখের দিকে চেয়েছিলেন। এখন শীত শেষ, বসন্ত আগত প্রায়। সীমান্ত যাত্রার এই উপযুক্ত সময়। বলো, কবে যাত্রার দিন স্থির করব? হাসি মুখে পত্নীর দিকে চেয়েছেন। প্রজাপতি বললেন, আপনার শরীর তো সুস্থ নয়। হাসি মুখে পত্নীর মুখের দিকে চেয়েছেন। বলেছেন, আমি সুস্থই আছি প্রজাপতি। তবু প্রজাপতি বলেছেন, ঠিক আছে, আমি চিন্তা করে দেখছি। সীমান্ত যাত্রায় প্রজাপতির আগের সেই উৎসাহ আর নেই। তিনি আর পীড়াপিড়ি করেননি। হয়তো জননীর মৃত্যু তার মনের পরিবর্তন ঘটিয়েছে। শোক দুঃখ স্বাভাবিক। কয়েকদিন পূর্বে প্রজাপতির জনক এসেছিলেন। সৌম্য এক বৃদ্ধ। পত্নী বিয়োগে আগের মতোই শান্ত তিনি। এতটুকু পরিবর্তন নেই। শুদ্ধোধনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। সেখানে কন্যাও উপস্থিত ছিল। প্রজাপতি বলেছেন শুদ্ধোধনকে, পিতা চলে যাচ্ছেন। বুঝতে পারেননি শুদ্ধোধন। তিনি বলেছেন, কোথায় যাবেন? তীর্থদর্শনে। হেসেছেন বৃদ্ধ। বলেছেন, তীর্থদর্শনে আমার মোহ নেই। আমি সীমান্ত প্রদেশে যাত্রা করব, কুমার আনন্দের আমন্ত্রণে।
একাকী? না, দুজন ভৃত্যসঙ্গী হয়ে এসেছে, তারাই আমার সঙ্গে যাবে। শুদ্ধোধন বলেছেন, কিন্তু সীমান্ত প্রদেশের পথে তো দস্যুর ভয় আছে। বৃদ্ধ বলেছেন, আমিও সে কথা শুনেছি। কুমার আনন্দই আমাকে বলে গেছে, সংবাদ দিতে বলেছে, সঙ্গীদের নিয়ে আসবে সে। শুদ্ধোধন বলেছেন, তবু সতর্কতার প্রয়োজন। নিরাশ হলে ডাকাতদের মধ্যে আক্রোশ দেখা দিতে পারে। যাত্রার দিন স্থির করুন, রাজসৈন্যরা আপনাকে পৌঁছে দেবে। প্রজাপতি বলেছেন, আমি পিতাকে রাজধানীতে থাকার জন্য বহু অনুরোধ করেছি, উনি এখানে থাকতে চান না। শুভতী সাক্ষ্য সস্নেহে কন্যার দিকে চেয়ে বলেছিলেন, কয়েকদিন তো রাজধানীতেই আমি রইলাম। শুদ্ধোধন বললেন, আপনার কন্যার চিন্তা আপনার শরীরের জন্য। অসুস্থ হয়ে পড়লে কি হবে? আপনার ওখানে তো কোনো ভালো বৈদ্য নেই, তার চেয়ে আপনি রাজধানীতেই থাকুন। শুভতী হাসি মুখে বলেছেন, আমার খুব ইচ্ছে একবার সেখানে যাব, খুব ইচ্ছে। জোর করতে পারেননি। কয়েকদিন পরে সীমান্ত প্রদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন। একদল রাজসৈন্য তার সঙ্গে গেছে। তাকে নিরাপদে পৌঁছে দিয়ে তারা ফেরত আসবে। শরীর খুব একটা সুস্থ নয় শুদ্ধোধনের। মাঝে মধ্যে মেরুদণ্ডে যন্ত্রণা বোধ করেন। দীর্ঘকাল পূর্বে কৈশোরে অশ্বচারণা করার সময় অশ্বটি হঠাৎ আতঙ্কিত হয়ে লাফিয়ে ওঠে। ভারসাম্য রক্ষা করতে না পেরে অশ্ব থেকে পতন ঘটেছিল তার। মূর্ছিত হয়ে পড়েন। সে সময় বৈদ্যদের চিকিৎসায় অল্পদিনেই সুস্থ হয়ে উঠেছিলেন। ভুলে গিয়েছিলেন কৈশোরের দুর্ঘটনার কথা। দীর্ঘদিন পরে কয়েক বৎসর পূর্বে আবার মেরুদণ্ডের ব্যথা উপলব্ধি করেন। মাঝে মধ্যেই কাতর হন তিনি। কখনো কখনো 2-1 দিন তাকে শয্যাশায়ীও থাকতে হয়। 2 দিন হল পরিপূর্ণ বিশ্রামে তিনি আছেন। বৈদ্যরা চিকিৎসা করছেন। যন্ত্রণা সামান্য উপশম হলেও ব্যথায় কাতর আছেন। অন্তরপুরের বহির্ভাগে তার থাকার ব্যবস্থা হয়েছে। বৈদ্যরা আসছেন আমাত্যরা, উচ্চপদস্থ কর্মচারীরা, দ্বারে প্রতিহারী। অন্তপুর রক্ষার দায়িত্ব তাদের। সূর্যোদয়ের পরই কুমার সিদ্ধার্থ এসেছিল। প্রতিদিন বেশ কয়েকবার তাকে দেখতে আসে। বিশেষ করে বৈদ্যরা যখন আসেন, কাছে থাকে সে। খুবই চিন্তিত সে। তিনি অবশ্য তাকে চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন। ভ্রাতা ভ্রাতস্পুত্ররাও আসে আত্মীয়রাও। অধিকাংশ সময় তিনি নীরব থাকেন। গত দিবস মধ্যাহ্ন পর্যন্ত খুবই কাতর ছিলেন তিনি। প্রচণ্ড যন্ত্রণা বোধ করেছেন। বৈদ্যরা বলেছেন, অতিরিক্ত পরিশ্রমের জন্যই এবার অসুস্থতার মাত্রা বেড়েছে। এত পরিশ্রম করা চলবে না। পরিশ্রম নিশ্চয়ই করবেন, প্রয়োজন বিশ্রামেরও। প্রজাপতি গত রাতে সান্ত্বনা দিয়েছে, বুঝিয়েছেন। বলেছেন, এভাবে পরিশ্রম করা উচিত হচ্ছে না আপনার পক্ষে। এবার বিশ্রাম নিন। বিশ্রাম নেব? হ্যাঁ, নেবেন। বিশ্রামের প্রয়োজন আপনার। পুত্রদের মধ্যে দায়িত্বভার অর্পণ করুন। নীরব থেকেছেন শুদ্ধোধন। কুমার সিদ্ধার্থ যে কিছু কিছু সাহায্য তাকে করে না তা নয়। এখন সে কিছু কিছু রাজকার্য দেখে, প্রতিটি বিষয়ে তার সঙ্গে আলোচনা করে। কিন্তু কুমার নন্দের প্রতি তার এতটুকু আস্থা নেই। বেশ উগ্র সে, অস্থির। তাকে কিছু মাত্রায় হঠকারীও বলা যায়। কিন্তু সে কথা প্রজাপতিকে বলতে পারেননি। আপন সন্তান, দুঃখ পাবে। হাসি মুখে বলেছেন, ওরা উপযুক্ত হয়ে উঠুক আগে। প্রজাপতি বলেছে, কিন্তু আপনি তো রাজ্য পরিচালনার দায়িত্ব ওদের চেয়ে অনেক অল্প বয়স থেকেই পালন করেছেন। শুদ্ধোধন বলেছেন, সত্য, তবে একান্তই বাধ্য হয়ে। কুমারদেরও আপনি বাধ্য করুন। আর কতদিন এভাবে পরিশ্রম করবেন? প্রজাপতি ঠিকই বলেছেন। তবুও তিনি নীরব ছিলেন। এবার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কয়েকদিন কেটে গেছে। বৈদ্যরা নিশ্চিন্ত। কয়েকদিন সভাগৃহ রুদ্ধ ছিল। প্রধান আমত্যকে বলেছেন আগামীকাল সভাগৃহে যাবেন। আজকের প্রভাতটি খুবই মনোরম। বহুক্ষণ মেঘমুক্ত আকাশ দেখেছেন। সিদ্ধার্থ এসেছিল, তার সঙ্গে কথা বলেছেন। মধ্যাহ্নে তৃপ্তি সহকারে আহারও করেছেন। একাকী বিশ্রাম করছিলেন। অনেক দিন বাজিগরের খেলা দেখেননি। ইচ্ছে আছে আজ অপরাহ্নে বাজিগরের খেলা দেখবেন। বৃদ্ধ প্রধান আমত্ত এলেন। প্রভাতে এসেছিলেন তিনি। বিস্মিত হলেন একটু। প্রধান আমত্ত বিনীতভাবে বললেন, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত মহারাজ। একান্ত বাধ্য হয়ে আপনাকে বিরক্ত করছি। কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, দুঃসংবাদ। দুর্ঘটনাও বলতে পারেন। নিজেকে সংযত করলেন তিনি। বললেন, বলুন। প্রধান আমত্ত বললেন, 2 জন প্রতারকের নাসিকা কর্ণ ছেদ করা হয়েছে। কথাটা বিশ্বাসযোগ্য মনে হল না তার। মনে হলো ভুল শুনছেন। বললেন, কারা নাসিকা কর্ণ ছেদন করেছে? বৃদ্ধ আমত্ত বললেন, কুমার নন্দের দেহরক্ষী সৈন্যরা। নগর রক্ষী 2 প্রতারককে ধরে।
কুমার সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। রক্ষীদের আদেশ দেন 2 প্রতারকের নাসিকা কর্ণছেদনের। শুনে একেবারে স্তব্ধ হয়ে গেলেন শুদ্ধোধন। বিহ্বল দৃষ্টিতে প্রধান আমত্তের মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি।